আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, ২রা জানুয়ারি ২০২৫ সালে যাদের পরীক্ষা, তাদের জন্য শেষ মুহূর্তের সুপার শর্ট বুস্টার সাজেশনস দিচ্ছিলাম। গ্রামাটিক্যাল পার্টের আজকে পঞ্চম ক্লাস। আমরা ৯৩টি সেন্টেন্স কারেকশন সাজেশন দিচ্ছিলাম, অল্প অল্প করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আজকে আমরা ৭১ থেকে ৯৩ পর্যন্ত সেন্টেন্স কারেকশন আলোচনা করব। বিগত ক্লাসে আমরা 70 পর্যন্ত করেছিলাম, তো 71 কোথায়? 71 আমার ভুল হয়েছে টাইপিংয়ে। ওটা 71 নম্বরটা দিতে আমার খেয়াল নেই। মূলত 72 থেকে এখন শুরু হবে। 70 এর পর 72, 71 টা নেই। হয়তো টাইপ করার সময় খেয়াল করিনি। তো 72 থেকে শুরু করছি। সবাই একটু ব্যাখ্যাটা নাও। ব্যাখ্যাটা নিয়ে তুমি বাসায় প্র্যাকটিস করবে। প্রথম বাক্যটি রয়েছে, কলম্বো ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া। কলম্বো ভারতের দক্ষিণে অবস্থিত। মনে রাখার বিষয়, কোনো একটা এলাকা বা কোনো একটা অঞ্চল বা অবস্থান যদি কোনো সীমানার শেষের দিকে থাকে, তাহলে টু বসে। তাহলে কলম্বো ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া, এই কথাটি না বসে বসাতে হবে কলম্বো ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া। ইনের জায়গায় টু বসবে। 73, হি সেইড মি আ লায়ন। সে আমাকে একজন সিংহ বলেছিল। সে আমাকে একটি সিংহ বলেছিল। কাউকে কোনো কিছু ধরে ডাক দিলে বা কোনো কিছু বলে সাব্যস্ত করলে বা কোনো কিছু বলে ডাক দিলে তার অর্থে কল ব্যবহৃত হয়। তাহলে এখানে আনসারটা হবে, হি সেইড মি এ লায়ন না বলে বলতে হবে, হি কল্ড মি আ লায়ন। সে আমাকে একটি সিংহ বলেছিল। সেইড জায়গায় কল্ড। 74, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর বেটার দ্যান রাজশাহী। ঢাকার রাস্তাগুলো রাজশাহীর রাস্তা থেকে ভালো। দেখো, এখানে বলা আছে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তা আর বেটার হয় ভালো, দেন রাজশাহী, ঢাকার রাস্তা রাজশাহীর থেকে ভালো। পার্থক্যটা কেমন যেন বোঝাচ্ছে যে ঢাকার রাস্তার সাথে রাজশাহীর পার্থক্য। কথাটা তো এমন হওয়া উচিত ছিল না। উচিত ছিল ঢাকার রাস্তার সাথে রাজশাহীর রাস্তার সাথে পার্থক্য, তাই তো? অর্থাৎ বলা উচিত ছিল দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দ্য রোডস অফ রাজশাহী। এরকম বললে দুটি অংশের পার্থক্যটা আমরা খুব ভালো করে বুঝতে পারতাম বা পার্থক্যটা ইন্ডিকেটেড হতো। কিন্তু সেটা হয়নি। এখানে ঢাকার রাস্তার সাথে রাজশাহীর পার্থক্যটা বোঝানো হচ্ছে। এরকম যদি বাক্য থাকে তাহলে তোমার যদি সিঙ্গুলার বোঝায়, মানে দ্যান এর পরে সিঙ্গুলার যদি বোঝায়, তাহলে তোমাকে দ্যান দ্যাট অফ বসাতে হবে। আর যদি প্লুরাল থাকে, মানে বহুবচন থাকে, তাহলে দ্যান দোজ অফ বসাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। তাহলে দেখতে পাচ্ছ পার্থক্যটা আছে, দ্য রোডস অফ ঢাকা, এটা প্লুরাল, তার জন্য দ্যানের পরে তোমাকে দোজ অফ বসাতে হবে, দেন দোজ অফ রাজশাহী। ধরো এরকম যদি পরীক্ষায় আমাদের কারেকশন আসলো, আমি তোমাদেরকে একটু নোট করাচ্ছি। ধরো এরকম থাকলো যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন গোপালগঞ্জ। আমাদের এলাকায় গোপালগঞ্জ, তাই গোপালগঞ্জের নামটা লিখলাম। দিনাজপুরের চাল ইজ ফাইনার দেন গোপালগঞ্জ। দিনাজপুরের চাল গোপালগঞ্জের থেকে ভালো। এর আনসারটা কি হতে পারে? তোমরা একটু কমেন্টে আমাকে লিখে জানাও যে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন গোপালগঞ্জ। পজ দিয়ে তুমি লিখতে পারো, ভিডিওটি পজ দিয়ে তুমি লেখা শুরু করতে পারো। আমি আমার আলোচনা চালিয়ে যাচ্ছি। যেহেতু এটা লাইভ ক্লাস না, রেকর্ডেড ক্লাস, তার জন্য আমি আনসারটা বলে দিচ্ছি। এখানে পার্থক্যটা হচ্ছে দিনাজপুরের চালের সাথে গোপালগঞ্জের চাল। তাহলে দুটি বস্তুর মধ্যে তুলনা বোঝাচ্ছে, তাই তো? দি রাইস অফ দিনাজপুর, তার জন্য দেনের পরে এটা সিঙ্গুলার, দেখো রাইসটা সিঙ্গুলার, দেনের পরে তাহলে তোমাকে দ্যাট অফ বসাতে হবে। এখানে রোডস ছিল, অনেকগুলো রোড ছিল, তার জন্য তোমাকে দেন দোস অফ বসাতে হয়েছে। আর এখানে যদি সিঙ্গুলার থাকে তাহলে বসাতে হবে দ্যাট অফ। দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইনার দেন দ্যাট অফ গোপালগঞ্জ।
আমি তোমাকে আরেকটা বাক্য দিচ্ছি তোমাকে চেক করার জন্য, মানে whether you have understood or not, বুঝেছো কিনা বুঝোনি। আরেকটা বাক্য লিখে ফেলো আনসার। যেমন দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন খুলনা। রাজশাহীর আম খুলনার থেকে ভালো। এটার কারেক্ট আনসার কি হতে পারে? মানে এটার কারেকশন কি হবে? ঝটপট কমেন্ট বক্সে উত্তরটি লিখতে পারো। ভিডিওটি অবশ্য পজ দিয়ে, কারণ আমি তো লাইভ ক্লাস করাচ্ছি না। তোমাদেরকে রেকর্ডেড ক্লাস করাচ্ছি। দ্যাটস ওয়াই আমি হয়তো প্রসিড করে যাব। তো তোমরা লিখে ফেলতে পারো। দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন খুলনা। এটার আনসারটা হবে দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর বেটার দেন দোস অফ। এখানে দোস অফ কেন? দেন দোস অফ খুলনা, খুলনার থেকে ভালো। এটা কেন হলো? এটা হলো এই কারণে যে তোমার আমরা জানি যে দেনের পর যদি প্লুরালের পার্থক্য বোঝায় তাহলে দোস অফ বসে। এখানে দেখো ম্যাঙ্গোস রয়েছে অনেকগুলো আম, এর জন্য দোস অফ। তাহলে মূল কথা যেটা দাঁড়ালো, দেনের পর সিঙ্গুলার বোঝালে দেন দ্যাট অফ বসাতে হবে। আর যদি দেনের পরে প্লুরাল বোঝায় আ তোমার, তাহলে বসাতে হবে দেন দোস অফ। আশা করি বুঝতে পেরেছি। আমরা এটা মাথায় রাখবো। খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। 75 The principal and chairman are present here today. প্রিন্সিপাল সাহেব এবং চেয়ারম্যান সাহেব আজকে উপস্থিত রয়েছেন। দেখো অ্যান্ড দেওয়ার কারণে তুমি বুঝতে পারো যে এখানে দুজন মানুষ হয়তো, যে প্রিন্সিপাল স্যার এবং চেয়ারম্যান সাহেব। দুজন মানুষ তুমি বুঝতে পারো। অ্যাকচুয়ালি এখানে দুজন মানুষ নয়, এখানে একজন মানুষ। যিনি প্রিন্সিপাল আবার তিনি চেয়ারম্যান সাহেব। তার জন্য এখানে ইজ বসেছে। এর কারণটা কি? একটা নোট রয়েছে, একটা সূত্র রয়েছে, একটু জানা দরকার। সেটা হচ্ছে যখন দেখবে তোমার অ্যান্ড এর আ পরবর্তী অংশে আর্টিকেল নেই, মানে দি নেই, তখন বুঝতে হবে একই ব্যক্তি। দি প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, মানে অ্যান্ড এর পরে যখন আর্টিকেলটা থাকবে না, তখন একই ব্যক্তিকে মেন করছে। আর যদি আ তোমার অ্যান্ড এর পরে দি থাকে, তাহলে দুজন ব্যক্তিকে মেন করছে। এখানে লেখা আছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান। দেখো অ্যান্ড এর পরে কিন্তু এখানে দা নেই। তাহলে দা যেহেতু অ্যান্ড এর পরে নেই এখানে, তাহলে কিন্তু একজন ব্যক্তিকে মেন করছে। আর যেহেতু একজন ব্যক্তিকে মেন করছে, তার জন্য আমাদেরকে বসাতে হবে ইজ। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হিয়ার টুডে। তুমি ভিন্নভাবেও কারেক্ট করতে পারতা। ধরো তুমি এখানে যদি দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান, তুমি যদি এই চেয়ারম্যানের আগে একটা দা দাও, অর্থাৎ অ্যান্ডের পরে দা বসাও, তাহলে কিন্তু দুজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে। তখন আবার আর ঠিক আছে। কেন? আমরা জানি তো যে একজন বোঝাতে ইজ, একাধিক বোঝাতে আর। তাহলে আর যেহেতু আমরা দিয়েছে, সেহেতু তুমি অ্যান্ডের পরে দিও বসাতে পারো। সো এটাকে আমরা দুভাবে কারেক্ট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনে রাখার বিষয়টা হচ্ছে দি প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস নাউন, এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। দি প্লাস নাউন প্লাস অ্যান্ড প্লাস দি প্লাস নাউন, এটি দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে। এরপরে 78 জন ওয়েন্ট টু স্কটল্যান্ড। জন স্কটল্যান্ডে গিয়েছিল ফর প্লেয়িং গলফ। গলফ খেলার জন্য। আমরা এটা ভুল বলি যে গলফ খেলার জন্য গিয়েছিল। দেখো উদ্দেশ্য প্রকাশ করতে কখনো ফর প্লাস আইএনজি বসে না। যখন তোমাকে উদ্দেশ্য প্রকাশ করতে হবে, তখন তোমাকে টু প্লাস ভার্ব বসাতে হবে। তো এখানে ফর প্লেইং না বলে বলতে হবে টু প্লাস ভার্ব, মানে ইনফিনিটিভ। উদ্দেশ্য প্রকাশ করতে টু প্লাস ভার্ব। তাহলে জন ওয়েন্ট টু স্কটল্যান্ড, জন স্কটল্যান্ডে গিয়েছিল টু প্লে গলফ, গলফ খেলার উদ্দেশ্যে। 79 পিপল রিগার্ডেড হিম, মানুষ তাকে রিগার্ড করতো, আই মিন বিবেচনা করতো, এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। তো রিগার্ডেড জায়গায় কনসিডার্ড হবে। মনে রাখবে যে রিগার্ডেড থাকলে কনসিডার্ড আর কনসিডার্ড থাকলে রিগার্ডেড। এটা আমাদের কিছু মানে কোরিলেটিভস আছে। কোরিলেটিভস মানে এরা হচ্ছে রিলেটিভের মতো। ধরো এই যে আমি তোমাদেরকে যেগুলো শো করছি কারেকশনের ক্ষেত্রে, এই আ বক্সটা যদি তুমি মুখস্থ রাখো, তোমার অনেক ক্ষেত্রে দেখবে যে আ ৫ টার ভিতর একটা কারেকশন প্রায় হয়েই যাচ্ছে। এই ১৫ টা কথা একটু মনে রাখবে। জাস্ট তোমাদের সুপার শর্ট বুস্টার সাজেশনসে এই নোটটা করা রয়েছে। আর যারা আগে বই নিয়েছিলে, তোমাদের বইতে অবশ্য এই নোটটি করা নেই। তোমরা লিখে নিতে পারো। তো মনে রাখবে রিগার্ড থাকলে কনসিডার বসাতে হবে, আবার কনসিডার থাকলে রিগার্ড বসাতে হবে। সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এই আ আ মানে রিভার্সালটা আমরা মনে রাখতে পারি। একইভাবে লাইক থাকলে অ্যাস, আবার অ্যাস থাকলে লাইক।
সিং থাকলে ড্রোন, আর ড্রোন থাকলে সিং। উইটনেস থাকলে এভিডেন্স, এভিডেন্স থাকলে উইটনেস। আমরা এই উদাহরণগুলো ইতিমধ্যে কিন্তু করেছি অনেকগুলো। তারপরে 5 এ মনে রাখবে যে ফ্রম হার্ট থাকলে ফ্রম মেমোরি, ডেভোটেড থাকলে এডিক্টেড, এডিক্টেড থাকলে ডেভোটেড, ডিউ টু থাকলে ওয়িং টু, ওয়িং টু থাকলে ডিউ টু, নোলেজ থাকলে ফিওয়ার, আর ফিওয়ার থাকলে নোলেজ, ইনফেন্ট থাকলে ডিসকভার, ডিসকভার থাকলে ইনভেন্ট, ইনভেনশন থাকলে ডিসকভারি, আবার ডিসকভারি থাকলে ইনভেনশন, নটোরিয়াস থাকলে ফেমাস, আবার ফেমাস থাকলে নটোরিয়াস, গুড থাকলে ওয়েল, আবার ওয়েল থাকলে গুড, ওয়েদার থাকলে ক্লাইমেট, আবার ক্লাইমেট থাকলে ওয়েদার, ইজ থাকলে আর, আর আর থাকলে ইজ। তবে এটা হচ্ছে একটু ভেবে চিন্তে দেখতে হবে, সবসময় এটা নাও হতে পারে। আমরা এটা মেন করেছি সাধারণত যখন সিঙ্গুলার প্লুরালের ব্যাপার, এর জন্য 3 স্টার দিয়ে রেখেছি। এটা পরিবর্তন হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি এমনটি হয় যে আমি সেন্টেন্স কারেকশন বুঝতে পারছি না, স্যার আমাকে মাফ করেন, তখন দেখা যায় ওই বাক্যের ভিতরে ইজ আছে, তাহলে তুমি আর বসাই দাও, ভাগ্যের উপর ছেড়ে দাও, হয়ে যাবে। ঠিক আছে? আর হ্যাভ থাকলে হ্যাজ, হ্যাজ থাকলে হ্যাভ। এই দুটো মোটামুটি ভাগ্যের উপর ছেড়ে দিলে, একেবারে না পারলেও যদি দেখো যে এই দুটো আছে, এটা হয়েই যায় মোটামুটি। তো এই আরকি। আমরা এই ১৫ টা বিষয় মনে রাখবো সেন্টেন্স কারেকশন এর ক্ষেত্রে। আমরা চলে যাচ্ছি পরবর্তী বাক্যটিতে। 80 ৮০ নম্বর দেখো। ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। এটা তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে দেওয়া হয়েছে। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্র পড়েছি। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে ভি টু বসে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বসে। এখানে লেখা আছে শ্যাল স্টপ। এই শ্যাল স্টপটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে বোঝানো হচ্ছে। তাহলে শ্যাল স্টপড কথাটি বসবে না, বসবে হচ্ছে স্টপড, STOPPED। আ নোটটা মনে রাখা দরকার যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। 81 I saw a dead man. আমি একটা মরা মানুষকে দেখলাম ওয়াকিং অন দ্য স্ট্রিট। আমি একটা মরা মানুষকে দেখলাম রাস্তা দিয়ে হাঁটছে। আচ্ছা, একটা মরা মানুষ কি রাস্তা দিয়ে হাঁটতে পারে? কথাটা ভুল। তার জন্য কারেক্ট করতে হবে এভাবে যে, আমি একটি মরা মানুষ দেখেছিলাম আ যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। তাহলে বাক্যটার অর্থ কি দাঁড়ায়? I saw a dead man, সরি মরা গরু না, মরা মানুষ। আমি একজন মৃত মানুষকে দেখেছিলাম while, যখন। এখানে ওয়াকিং এর আগে তোমাকে while বসাইয়া I was walking বসাতে হবে on the street। তাহলে তোমার মিলে যাবে। এটা মুখস্থ রেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। এরপরে আমরা 82 তে চলে যাচ্ছি। আচ্ছা। ফিজিক্স আর মাই ফেভারিট সাবজেক্ট। এটা নোট হচ্ছে কিছু, কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর উপর এস থাকা সত্ত্বেও এগুলো আ প্লুরাল নয়, এগুলো সিঙ্গুলার। যেমন ফিজিক্স, এটা কিন্তু সিঙ্গুলার। আমরা ন্যাচারালি কোনো একটা নাউনের পর এস থাকলে সেটাকে প্লুরাল মনে করি। ধরো একটা বই মানে বুকস, বুক, একাধিক বই মানে বুকস, একটা কলম মানে পেন, একাধিক কলম মানে পেনস। তো এটা এক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে ধরো ফিজিক্স এরপরে এস রয়েছে, তারপর এটা সিঙ্গুলার। ইথিক্স, ন্যায়শাস্ত্র, এটার পরে এস রয়েছে, এটা সিঙ্গুলার। ইকোনমিক্স এর পরে এস রয়েছে, এটা সিঙ্গুলার। সিভিক্স এর পরে এস রয়েছে, এটা সিঙ্গুলার। অতএব এই যে শব্দগুলো আমরা বললাম, এই যে নাউনগুলো আমরা বললাম, এই নাউনগুলো কিন্তু সিঙ্গুলার নাউন। তার জন্য এখানে আর বসবে না, বসবে ইজ। আর তুমি যদি সহজ সরল হয়ে মানে আমরা যদি খুবই সহজ সরল হয়ে থাকি, সাদা মনে কাদা নাই, তাহলে আর আছে, ইজ বসাই দিলাম, হয়ে গেল। শর্ট টেকনিক, একটু আগে যেটা বলেছিলাম ১৫ টা শব্দ মনে রাখো, তোমার সেন্টেন্স কারেকশন অনেক ক্ষেত্রে তুমি পার পেয়ে যাবে। এরপর হি শুক মাই হ্যান্ডস, সে আমার হাত করমর্দন করেছিল। সুখের জন্য অবশ্যই মানে শেইক, শেইক এখানে শুড লিখেছি আমি। এই কারেক্ট মিস্টেকটা একটু ঠিক করো। আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে। হি শুক হ্যান্ডস উইথ মি। সে আমার সাথে হাত মিলিয়েছিল। শেইকের সাথে হ্যান্ডস উইথ হয়। শেইক হ্যান্ডস উইথ। তো এখানে ব্যাপারটা হচ্ছে শেইকের পাস্ট টেন্স শুক, ওটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে হি শুক হ্যান্ডস, সে হাত মিলিয়েছিল উইথ মি, আমার সাথে। এরকম ব্যাপারটা। 84 হি গেভ মি আ ভিজিট। সে আমার কাছে বেড়াতে এসেছিল। তোমরা গিভ এর ক্ষেত্রে আমরা যখন সেন্টেন্স কারেকশন পরিবর্তন করি, তখন গিভ এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করতে হয়। যেমন গিভ এর ক্ষেত্রে যখন ভিজিট থাকে, তো ভিজিটের ক্ষেত্রে লিখতে হয় পে। গুড বাই এর ক্ষেত্রে গিভ এর জায়গায় লিখতে হয় বেইট। স্পিচ এর জায়গায় লিখতে হয় ডেলিভার।
গুড মর্নিং এর জায়গায় কোথায় উইশ। যেমন যদি কেউ বলে যে হি গেভ মি এ ভিজিট, বলতে হবে হি পেইড মি এ ভিজিট। ধরো কেউ যদি বলে ভিজিট দিয়ে বলে যে গুড বাই দিয়ে বলে, যেমন হি গেভ মি গুড বাই। তাহলে এটা কি দিয়ে রয়েছে? গিভ দিয়ে বলেছে, তাই তো? তাহলে এটাকে তুমি কারেক্ট করবে এভাবে যে হি বেইড মি গুড বাই। তারপর যদি কেউ বলে যে হি গেভ এ গুড স্পিচ, সে একটি ভালো বক্তব্য দিয়েছিল। তো গেভ এক্ষেত্রে ডেলিভার্ড, পাস্ট টেন্স যেহেতু হি ডেলিভার্ড এ গুড স্পিচ। আমরা কেউ ট্রমাটাইজড হব না। আমরা এই যে অল্প সাজেশনস সেগুলো একটু ধৈর্য করে পড়ো এবং বিশ্বাস রাখো তুমি অবশ্যই পরীক্ষা ভালো করবে। কেউ যদি বলে যে হি গেভ মি গুড মর্নিং, আ সে আমাকে শুভ সকাল দিয়েছিল। বলতে হবে হি বে আ আ উইশড মি গুড মর্নিং। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর আ 85 I went to market for buying a pen. আমি বাজারে গিয়েছিলাম একটি কলম কেনার উদ্দেশ্যে। তোমরা একটু আগেই জেনেছ যে for প্লাস আইএনজি বসে না উদ্দেশ্য প্রকাশ করলে। উদ্দেশ্য প্রকাশ করলে to প্লাস ভার্ব বসে। তাহলে I went to market to buy a pen. I wish he was alive. I wish he were alive. মনে রাখার বিষয়টা হচ্ছে wish, if, as though এরপরে were বসে। এখানে wish রয়েছে তার জন্য were. The wages of sin are death. এটা সিঙ্গুলার, ওয়েজেস কথাটা সিঙ্গুলার। আমি একটু আগেই বলেছিলাম যে কিছু, কিছু শব্দ রয়েছে যাদের পর এস থাকা সত্ত্বেও এগুলো প্লুরাল নয়। যেমন ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, ওয়েজেস, হোয়ার অ্যাবাউটস এগুলো। তো এগুলোর পরে ইজ বসবে, আর বসবে না। আর এর জায়গায় ইজ বসবে। 88 Many a man were present in the morning. তাহলে এখানে একই কথা, ওয়ার এর জায়গায় ওয়াজ বসবে। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মর্নিং, এটা একজনকে নির্দেশ করছে। আর যদি এটা তুমি মেনি মেন দিয়ে বলতে তাহলে ওয়ার ঠিক ছিল। তো মেনি এ ম্যান থাকলে ওয়াজ বসবে সিঙ্গুলার। মনে রাখো যে মেনি প্লাস মেনির পর যদি প্লুরাল ভার্ব থাকে, সাবজেক্ট নাউন থাকে, তাহলে ভার্ব প্লুরাল হয়। আর মেনির পর যদি এ বা এন থাকে তাহলে সিঙ্গুলার নাউন বসে, ভার্বও সিঙ্গুলার হয়। মানে মেনি এর পর ইজ বা ওয়াজ বসবে, আর বা ওয়ার বসবে না। ঠিক আছে? ব্যাপারটা এরকম। 89 নম্বর বাক্যটা লেখা আছে উই আর ইউনাইটেড টুগেদার। আমরা একসাথে সংঘবদ্ধ। মানে ব্যাপারটা কেমন হয়ে গেল না যে ইউনাইটেড মানে একতাবদ্ধ, আবার টুগেদার মানে একসাথে। আমরা একসাথে একতাবদ্ধ। এখানে বাহুল্য দোষ হয়ে গেল। একসাথে কথাটা দুবার চলে আসলো। কাজেই আমরা টুগেদার কথাটা বাদ দিব। এটাকে ইংরেজিতে রিডান্ডেন্সি বলা হয়, বাহুল্য দোষ বলা হয়। উই আর ইউনাইটেড টুগেদার না বলে বলব উই আর ইউনাইটেড। ইউনাইটেড টুগেদার না বলে বলতে হবে ইউনাইটেড। আবার একই রকম বা আরো আছে যে সেটা যেমন ধরো কোথাও যদি থাকে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তাহলে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজের জায়গায় উইথটা বাদ যাবে, শুধু হবে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা সহ। তো আবার সহ কথাটা মানে উইথ কথাটা লাগে না। এক্সট্রা হয়ে যায়। সো এটা বাদ দিব। এরপরে 90 নম্বর বাক্যটিতে দেখো হি টুক অ্যাডমিশন ইনটু কারমাইকেল কলেজ। সে কারমাইকেল কলেজে ভর্তি হয়েছিল। আ ভর্তি হওয়া ইংরেজি হচ্ছে বি অ্যাডমিটেড, মানে অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার অ্যাডমিটেড, অথবা গেট ওয়ানসেলফ অ্যাডমিটেড। সেক্ষেত্রে আমরা বলতে পারি হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু কারমাইকেল। তাহলে বি অ্যাডমিটেড মানে ওয়াজ অ্যাডমিটেড, এটা করতে পারো। অথবা হি গট হিমসেলফ অ্যাডমিটেড, এটাও করতে পারো। তো এই আরকি আমাদের ব্যাপার যে ভর্তি হওয়া ইংরেজি হচ্ছে বি অ্যাডমিটেড অথবা গেট অনসেলফ অ্যাডমিটেড। এরপরে 91 নম্বর বাক্যটা দেখো। I look forward to meet you. আমি তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় রয়েছি। আমাদের কিছু ফ্রেজ রয়েছে যেমন with a view to, look forward to, get used to, be used to, addicted to, contribute to, prefer to। এরপর অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, আইএনজি বসাতে হয়। তাহলে এখানে look forward to এর পর লেখা আছে meet। আমাকে meet এর সাথে আইএনজি যোগ করতে হবে। বলতে হবে I look forward to meeting you। তোমার সাথে দেখা করার প্রতীক্ষায় আছি। 92 He excels to speak in English. সে সফলতা অর্জন করেছে ইংরেজি বলায়। সফলতা অর্জন করা বোঝাতেই সর্বদা ইন বসে। যেমন এক্সেল ইন, সাকসিড ইন, শাইন ইন ইত্যাদি।
তাহলে এক্সেলের পর ইন বসবে। আর যদি তুমি টু বাদে ইন বসাও, অবশ্যই ভার্বের সাথে আইএনজি বসবে। কারণ আমরা জানি টু বাদে সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। হি এক্সেলস ইন স্পিকিং ইংলিশ। 93 তে চলে যাচ্ছে। আই কুড নট বাট শেডিং টিয়ার্স। মনে রাখবে, কুড নট বাট বা কুড নট ক্যান নট বাট বা কুড নট বাট পরে বাটের পরে বেস ভার্ব বসে, মানে ভি ওয়ান বসে। আর ক্যান নট হেল্প বা কুড নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি বসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ, যাদের এতদিন তেমন পড়াশোনা হয়নি, তোমরা অনেকে হয়তো এলোমেলো আছো যে কীভাবে পড়াশোনা করবো, তাদের জন্য বলবো তোমরা অতি সত্বর আমার যে অনলাইন প্রাইভেট ব্যাচটা রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ, তোমাদেরকে শুরু করেছি। আমাদের হাতে হচ্ছে আমরা 1.5 মাস সময় রেখে শুরু করেছি। সেটা যদি তুমি 1 মাসের জন্যও করতে পারো, আমি নিশ্চিতভাবে তোমাকে গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই তুমি পাশ করে যাবে। পাশের দায়িত্বটা বলা চলে আমার, সিদ্ধান্তটা তোমার, তুমি পাশ করতে চাও কি না। তোমরা অনার্স সেকেন্ড ইয়ারে পাশ করতে হলে মূলত গ্রামাটিক্যাল পার্টি বিশেষ গুরুত্ব প্রয়োজন হয়। গ্রামারটাই হচ্ছে মেইন জায়গা। তো আমাদের অনলাইন ব্যাচ সম্পর্কে তোমরা যারা তথ্য জানতে চাও, তোমাদেরকে একটু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের ক্লাস হয় হচ্ছে ফেসবুকে গ্রুপে, প্রাইভেট গ্রুপে, স্মার্ট বোর্ডে। সপ্তাহে আমরা 6 দিনই এখন ক্লাস নিচ্ছি, প্রতিদিনই ক্লাস নিচ্ছি। একদিন বন্ধ থাকছে আর 6 দিনই আমরা ক্লাসটা নিচ্ছি, যেহেতু তোমাদের 2 তারিখে পরীক্ষা। প্রতিদিন যা পড়ানো হয় তার উপর ক্লাস টেস্ট নেওয়া হয়ে থাকে। তারপরে তুমি মনে করো, ধরো যে কয়েকটা ক্লাস তুমি মিস করেছো, এখন হয়তো ভর্তি হলে তুমি 3 থেকে 4টি ক্লাস মিস করবে, বা 5-6টা ক্লাস যদি মিসও করো তুমি, তাহলে কি হবে, তুমি মনে করো এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, তুমি দেখে নিতে পারবে। হয়তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়, তুমি হচ্ছে সকালে বা তার আগে দিনের ভাগে যে কোনো সময় সেই রেকর্ড, মানে লাইভ ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকে, তুমি তোমার মতো করে নিতে পারবে। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে আমার অনলাইন ব্যাচের মানে কোর্স প্ল্যানটা একটু বলি। যেমন মনে করো এখানে দেখতে পাচ্ছ আমরা কী করি, প্রত্যেকটি ক্লাসে আমরা ধরো একটা জায়গার পড়া দেই, মানে রাইটিং পার্ট বা মেমোরাইজিং পার্ট পড়া দেই। এই যে পড়াটা আমি দেই, এই পড়া প্লাস হচ্ছে ওই দিন যে জিনিসটা পড়ালাম, মানে ক্লাসে আমরা যে জিনিসটা পড়িয়ে দিলাম, গ্রামার বা তোমার রাইটিং পার্ট যাই হোক না কেন, সেগুলোর সবগুলো মিলিয়ে পরের দিন একটা ক্লাস টেস্ট প্রথমে হয়। তারপর আমাদের মূলত আলোচনা বা আমাদের ক্লাস শুরু হয়। তো এই ক্লাস টেস্টটা তোমার অত্যন্ত কার্যকরী একটা বিষয়। তোমরা যারা মনে করো একা একা বাসায় বই পড়ছো, হয়তো দেখা যায় কি, বা আমার যারা ফেসবুক বা ইউটিউবে রেকর্ডেড ক্লাসগুলো করছো, স্ক্রিনের মাধ্যমে যে রেকর্ডেড ক্লাসগুলো নিচ্ছি বা দিচ্ছি, যেমন এই ভিডিওর মতো ক্লাসগুলো যেমন করছো তোমরা, এতে কিন্তু রেগুলারিটি থাকে না, বা আমার ক্লাসগুলো হয়তো আমি নিয়মিত দেইও না। তো এই লাইভ ক্লাসগুলোতে হয় কি, যে নিয়মিত থাকা যায়, নিয়মিত চর্চায় থাকা যায়। প্রতিদিন যে ক্লাস টেস্টটা থাকে, এই ক্লাস টেস্টটা যদি তুমি প্রতিদিন পড়ো বা পড়া করে আমাকে ক্লাস টেস্টে পার্টিসিপেট করো ব্যাচে লাইফে, তাহলে কি হবে, যে প্রতিদিনের পড়াটা তোমার প্রতিদিন কমপ্লিট হয়ে যাচ্ছে। যেমন বিশেষ করে রাইটিং পার্ট, গ্রামার পার্ট, এই বিষয়গুলো তো তোমার শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া তুমি মনে করো প্রতিদিন আমি যে আইটেমগুলো পড়াচ্ছি, ধরো এগুলো তোমার প্ল্যান করা আছে, সব ক্লাসই প্ল্যান করা আছে। আমি 35টি ক্লাসের মধ্যে সব শেষ করতে পারবো ইনশাআল্লাহ। তবে আমরা ক্লাস 40+ পাবো, যেহেতু প্রতিদিন ক্লাস করাচ্ছি, সপ্তাহে আমরা প্রতিদিনই ক্লাস করাচ্ছি। তো সেক্ষেত্রে মানে 6 দিন যেহেতু, সেটা প্রতিদিনই বলা যায়। তো সেই ক্ষেত্রে তোমার কোর্সটা খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো সেই এই যে মনে করো প্রতিদিনের পড়ালেখার যে একটা রেগুলারিটি, সেটা কিন্তু থাকছে, এবং তুমি একটা নিয়মের মধ্যে থেকে তোমার কোর্সটিকে কমপ্লিট করতে পারছো। এই মুহূর্তে অনেকেরই বিভিন্ন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়াটা সম্ভব না। আবার দেখা যায় যে তুমি প্রাইভেট পড়তে গেলা, কিন্তু সেই ব্যাচগুলো তো এগিয়ে গেছে। হঠাৎ করে তুমি সেখানে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবা না। তো তোমার একেবারে এই অনলাইন ক্লাসে যেটা সুবিধা, সেটা হচ্ছে ঘরে বসে একেবারে মনোনিবেশ করে ভালো করে পড়া যায়। আমিও অফলাইন ব্যাচ পড়াই আমার এলাকায়, কিন্তু তার থেকে আমি মনে করি অনলাইন ব্যাচ অনেক বেশি কার্যকরী, মোর ইফেক্টিভ আই থিঙ্ক। তো অনলাইন ব্যাচে ভর্তি তুমি অবশ্যই হয়ে যেতে পারো। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাকে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন, যে শেষ মুহূর্তের প্রস্তুতি বইটা আমি তোমাদের জন্য দিয়েছি, মানে একেবারে শর্ট করে সাজেশনস দিয়েছি। তোমার 3টি পার্টের প্যাসেজ, গ্রামার, রাইটিং, 3টি পার্টেরই শর্ট সাজেশনস দেওয়া রয়েছে। এই সাজেশনসটি তুমি ব্যাচে ভর্তি হও বা না হও, তুমি এই সাজেশনসটি ফলো করে তুমি জাস্ট যদি 7 দিনও পড়তে পারো, তুমি নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি ইনশাআল্লাহ। এবং এখান থেকে সর্বাধিক কমন পরীক্ষায় থাকে, বিগত বছরগুলোতেও সর্বাধিক কমন ছিল। তোমার এই বই সাজেশনস নেওয়া অথবা তোমার হচ্ছে ব্যাচে ভর্তি হওয়া, দুটোর জন্যই তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে আমার সাথে 01843852361 এই নম্বরে। সাজেশনসটির মূল্য হচ্ছে 400 টাকা।
সুন্দরবন কুরিয়ার সার্ভিস খরচ একদম ফ্রি। তোমাকে এই 400 টাকার পরে আর 1 টাকাও দিতে হবে না। তোমরা অবশ্য অনেকে প্রশ্নও করো যে, স্যার আমাদের মানে অনলাইন ব্যাচে ভর্তি হলে বই কি ফ্রি দেওয়া হয়? মানে সাজেশনস কি ফ্রি দেওয়া হয়? না, সাজেশনসটা আলাদা কিনতে হয়। অনলাইন ব্যাচে ভর্তি হলে তুমি সেখানে আমাদের যে শর্ট সাজেশনস রয়েছে সেগুলো তো পাবে। আর এই সাজেশনসটা আলাদা করে কিনতে হয়। সাজেশনসটা ৳400 আর অনলাইন ব্যাচের ফি আলাদা। অনলাইন বেশি ফি না। তোমরা যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। তোমাদের জাস্ট নামমাত্র অল্প কিছু শেষ সময়ে জাস্ট 35+ ক্লাসের জন্য তোমাদের সাশ্রয়ী মূল্যেই তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি নেওয়া হচ্ছে। তো তোমরা অতি সত্বর এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে যোগাযোগ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অনুগ্রহ করে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আ যারা শেয়ার করো, আমি দেখছি অনেকেই শেয়ার করো। তো যারা শেয়ার করো তাদের প্রতি অন্তর থেকেই তোমাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ এই কারণে, তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো তোমার অনেক বন্ধু কানেক্টেড হতে পারে এবং সেও জানতে পারে যে এই ক্লাসটা হচ্ছে। তো এর জন্য সবাইকে আমি অনুরোধ করব, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটিকে শেয়ার করে দিও। যারা শেয়ার করো তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।